বলিউডে প্রেমের অনাবিল গল্পে ভরপুর অসংখ্য ছবি আমরা দেখেছি। তবে প্রেম যখন সমাজ, পরিবার আর নিয়তির বিরুদ্ধে লড়াই করে, তখনই সেই গল্প হৃদয়ে গেঁথে যায়। ধাঁধাক 2 তেমনই এক আবেগঘন প্রেম কাহিনী। নিচুজাত হওয়ায় তাদের প্রেম মেনে নেয় না কেউ। সমাজের ভেদাভেদ, শ্রেণী বিভাজন আর পারিবারিক মান সম্মানের কঠোর দেওয়াল দুটি হৃদয়কে দূরে ঠেলে দেয়। শেষ পর্যন্ত জাতপাত আর এই প্রেম যুদ্ধে কে জয়ী হয়, এই সবই জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দুজন প্রেমিক প্রেমিকাকে দেখতে পাই। তারা দুজন আলাদা বাসায় সময় কাটাচ্ছিল। কিছুক্ষণ সময় কাটানোর পর মেয়েটি চলে যায়। মেয়েটি যেতে না যেতেই শঙ্কর নামের একজন পার্সেল ডেলিভারি করতে আসে ওই ছেলের কাছে। কিন্তু ছেলেটা কোনো পার্সেল অর্ডার দেয়নি। শঙ্কর বলে, রুম নাম্বার তো এটাই দেওয়া। ছেলেটা ভাবে হয়তো তার গার্লফ্রেন্ডই পার্সেল পাঠিয়েছে। শঙ্কর রুমের ভেতর ছেলেটার বিভিন্ন কিছু খেয়াল করে দেখে ছেলেটা নিচু জাতের ছেলে। সে নিচু জাতের ছেলেদের একদম দেখতে পারে না। আর বিশেষ করে প্রেমের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে তো আরো না। মেয়েটি ছিল উচ্চবর্গীয় ভালো পরিবারের মেয়ে, কিন্তু ছেলেটি নিচু জাতের। শঙ্কর ডেলিভারি চার্জ নিয়ে ওই বাসা থেকে চলে না গিয়ে এক কোণে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর ছেলেটা বেলকনিতে কাপড় শুকাতে গেলে শঙ্কর সুযোগ বুঝে ছেলেটাকে বিল্ডিং থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর ছেলেটা ওখানেই পড়ে মারা যায়। হয়তো মেয়ের পরিবার ছেলেটাকে মারার জন্য শঙ্করকে পাঠিয়েছিল। শঙ্কর অনেকটা সাইকোপ্যাথ। তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের নিচু জাতের মানুষ সম্মানিত মানুষদের সাথে মিশতে পারবে না। যারা নিচু জাত তারা নিচু জাতের সাথেই থাকবে। উঁচু জাত আর নিচু জাত নিয়ে শঙ্করের এমন ধারণা কেন সেটা জানি না। হয়তোবা এর পেছনে তার কোনো রহস্য থাকতে পারে। যাই হোক, এরপর এক বিয়ের অনুষ্ঠানে নীলেশ নামের এক ছেলেকে ঢাক ঢোল বাজাতে দেখতে পাই। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ থাকায় তাকে এসব করতে হয়। সেই অনুষ্ঠানে বিধি নামের সুন্দর এক মেয়েকে দেখে নীলেশের চোখ আটকে যায়। মেয়েটিকে তার ভীষণ পছন্দ হয়। কিন্তু এই মুহূর্তে যা ঘটবে নীলেশ সেটা কখনো কল্পনাও করেনি। বিধি নিজে এসে নীলেশের নাম জিজ্ঞাসা করে এবং তার ফোন নাম্বার দিতে বলে। নীলেশ তো হতবাক হয়ে যায়। তখন বিধি বলে সামনে তার বড় বোনের বিয়ে, তাই বিয়ের অনুষ্ঠানে ঢাক ঢোল বাজাতে হবে, সেজন্য নীলেশের নাম্বার সে চায়। বিয়ের সময় ফোন করলে চলে আসবে। কিন্তু নীলেশ এক বস্তিতে ছোট্ট একটা ঘরে বাবা মাকে নিয়ে থাকে। তার বাবা অটো চালায়। তবে নীলেশের পড়ালেখা করে বড় হওয়ার অনেক ইচ্ছে। নীলেশ নিম্ন বর্ণের হওয়ায় কোটায় সে ল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যায়। তখন প্রিন্সিপাল তার বায়োডাটা চেক করতে গিয়ে দেখে তার বাবা অটো চালায়। তাই সে একটু টিচ করে বলে, তোমার বাবা অটো চালায়, তুমি কি করবে? 2-1 বছর গেলে তো কলেজে রাজনীতিতে জড়িয়ে যাবে, আন্দোলন করবে, নেতা হবে। কারণ কলেজের অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে এটাই হয়। নীলেশ বলে, স্যার আমি রাজনীতিতে জড়াতে চাই না। নেতা হতে গেলে লড়াই করতে হয়, সেটা আমার দ্বারা সম্ভব নয়। আর আইনজীবী হতে হলে পড়ালেখা করতে হয়, আর আমি পড়ালেখাই করতে চাই। তার এরকম উত্তর প্রিন্সিপালকে মুগ্ধ করে। তাছাড়া পরীক্ষাতে তার মার্কসও ভালো, তাই প্রিন্সিপাল তাকে কোটায় ভর্তি হওয়ার চান্স দিয়ে দেয়। নীলেশ ভর্তি হতে পেরে খুবই খুশি হয়। পরের দিন খুশিতে খুশিতে প্রথমবারের মতো ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছিল। আর তখনই সেখানে বিধির সাথে তার দেখা হয় এবং একে অপরের কাছে জানতে পারে তারা দুজনেই এখানে ভর্তি হয়েছে এবং একই সাথে পড়ে। এরপর দুজন ক্লাস করতে চলে যায়। ক্লাসের টিচার সবার পরিচয় নিচ্ছিল এবং তারা কোন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে লতে ভর্তি হয়েছে সেটা জেনে নিচ্ছিল। এরপর টিচার নীলেশের নাম জানতে চাইলে সে বলে, আমি নীলেশ। টিচার বলে, আর কোনো টাইটেল নাই নাকি? আসলে নীলেশ নিম্ন শ্রেণীর ছেলে বলে নিজের পরিচয় দিতে লজ্জা পেত, কারণ এখানে সবাই ভালো পরিবার থেকে এসেছে। নীলেশ তখন নিজেই একটা টাইটেল দিয়ে বলে, নীলেশ বিএলএলবি। টিচার বলে, আগে পড়ালেখা তো করো, ডিগ্রি অর্জন করে এই টাইটেল লাগাবে কেমন? তখন সবাই হেসে দেয়। আর তখন থেকেই সবাই নীলেশকে খেপানোর জন্য নীলেশ বিএলএলবি বলে টিচ করত। ক্লাস শেষে নীলেশ র্যাগিং এর শিকার হয়। তখন শেখর নামের একজন এসে নীলেশকে ওখান থেকে সেভ করে নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারি শেখর ও নীলেশ একই জাতের, কিন্তু শেখর রাজনীতিতে সক্রিয়। সে চায় না কলেজের কোনো স্টুডেন্ট জাতিভেদ প্রথার কারণে লাঞ্ছিত হোক। এসব বিষয় নিয়ে সে নানা রকম প্রতিবাদী আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। শেখর চায় নীলেশও তার দলে যোগ দিক, কিন্তু নীলেশ বলে, আমি রাজনীতিতে জড়াতে চাই না, আমি শুধু পড়তে চাই।
যাই হোক, এরপর থেকে নীলেশ প্রতিদিন ক্লাস করতে লাগলো আর বিধির সাথে তার খুব ভালো বন্ধুত্ব হলো। বিধি নীলেশকে পড়ালেখা নিয়ে অনেক সাহায্য সহযোগিতা করত। বিধি ভালো পরিবারের মেয়ে, সবাই উচ্চশিক্ষিত, তার পরিবারের সবাই আইনজীবী। শেখর কলেজে প্রায়ই জাতিভেদ নিয়ে ডিবেট করত। আমাদের মধ্যে বৈষম্য, জাতিভেদ এসব থাকা উচিত নয়, এটার পরিবর্তন হওয়া দরকার। এদিকে বিধি আর নীলেশকে কলেজের বাইরেও সময় কাটাতে দেখা যায়। দুজনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে, নিজেদের পছন্দ অপছন্দ নানান বিষয় নিয়ে কথা বলতো। আর নীলেশের সাথে সময় কাটাতে বিধির বেশ ভালো লাগে। দুজনের মধ্যে সম্পর্কটা বেশ ভালোই জমে উঠেছিল। সেদিন রাতে সেই শঙ্কর নামের লোকটাকে কেউ একজন বাড়িতে ডাকে। ভাই বোন ঝগড়া করতে করতে বোনকে মেরে ফেলেছে ভাই, কারণ তার বোন নিম্ন শ্রেণীর এক ছেলের সাথে প্রেম করত। পরিবার বাধা দিলেও শুনতো না, তাই ভাই রাগ করে ধাক্কা দিয়েছিল। দেওয়ালে আঘাত লেগে মাথা ফেটে মারা যায় বোন। আর এসব বিষয় শঙ্কর খুব ভালো হ্যান্ডেল করতে পারে। তখন শঙ্কর বলে, আমার বোনও এরকম ছিল, মরতে তো হতোই। তার মানে বুঝতে পারি সেও তার বোনের সাথে একই রকম ঘটনা ঘটিয়েছিল, আর এজন্যই নিচু জাতের মানুষকে সে দেখতে পারে না। এরপর শঙ্কর মেয়েটাকে ঘরের রুমে ফ্যানের সাথে ওন্না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, যাতে বিষয়টা সুইসাইড বলে চালিয়ে দেওয়া যায়। পরদিন নীলেশকে ক্লাসরুমে দেখি। নীলেশ নিম্নকোটায় চান্স পেয়েছে বলে টিচার শুধু বারবার তাকেই চার্জ করত। টিচার ক্লাস করানোর সময় সবাই যার যার মতো করে নোট করছিল। নীলেশের বন্ধু খাতায় শুধু শূন্য শূন্য আঁকছিল। নীলেশ বলে, কি করছিস এসব? বন্ধু বলে, তুইও এটাই কর। বন্ধুর সাথে তাল মিলিয়ে নীলেশও একই কাজ করে। তখন টিচার হঠাৎ করে নীলেশকে এসে বলে, তোমার খাতা দেখি, কি লিখছো? খাতায় যখন এসব উল্টাপাল্টা জিনিস দেখতে পায় তখন টিচার অনেক অপমান অপদস্থ করে। নীলেশ অপমান সহ্য করতে না পেরে অন্যান্য স্টুডেন্টদের খাতা নিয়ে টিচারকে দেখায়, দেখুন স্যার, আমি একা নই, সবাই এমনটা করেছে। কিন্তু টিচার তার কথার কোনো পাত্তা না দিয়ে নীলেশকে ক্লাসরুম থেকে বের করে দেয়। এরপর নীলেশ মন খারাপ করে তার পছন্দের জায়গায় গিয়ে একা একা বসে থাকে। এরপর বিধি তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। নীলেশ অনেক দুঃখ করে বলে, যেখানেই যাই সবাই আমাদের ছোট করে দেখে। তখন সে আরেকটা দুঃখের ঘটনা শেয়ার করে। তার গ্রামের পাশে একটা লেক ছিল, সেই লেকের পানি তারা বিভিন্নভাবে ব্যবহার করত, কিন্তু বিষয়টা কিছু উঁচু জাতের মানুষের সহ্য হতো না। নীলেশের বিট্টু নামে একটা কুকুর ছিল, কুকুরকে সে অনেক ভালোবাসতো, কিন্তু কুকুরটা হঠাৎ রেল লাইনের ওই পারে চলে যাওয়াতে ওই উঁচু শ্রেণীর লোকজন প্রতিশোধ হিসেবে রেল লাইনে বেঁধে দেয় মারার জন্য। নীলেশ শত চেষ্টা করেও কুকুরকে আর বাঁচাতে পারেনি, রেল লাইনে কাটা পড়ে কুকুরটা মারা যায়। এরপর তারাই পুলিশকে ঘুষ দিয়ে নীলেশের নামে অভিযোগ করে, লেকের পানি তারা চুরি করেছে, এরকম একটা ফালতু কেস দিয়ে দেয়। নীলেশের মা পুলিশের সামনে সেটা নিয়ে প্রতিবাদ করে, কিন্তু পুলিশ নীলেশের মাকে চড় মেরে দেয়, কারণ তারা নিচু জাত অন্যায় করলেও কিছুই করতে পারবে না, তাই তারা ওই মুহূর্তে কিছুই করতে পারে না। এরপর একজন আইনজীবী ধরে নীলেশের মা, নীলেশ ও তার বন্ধুদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। সেদিনই নীলেশের মা বুঝতে পেরেছিল একজন উকিলের ক্ষমতা কতটুকু, তাই সেদিন রাতে মা নীলেশকে আইনজীবী হওয়ার জন্য পড়তে বলে। কিন্তু নীলেশ বলে, পলিটেকনিক যাচ্ছি, ওখানে জব করব, টাকা কামাবো, তখন তোমার আর চিন্তা করতে হবে না। কিন্তু মা তাকে বোঝায়, এটা শুধু টাকার ব্যাপার নয়, এটা ক্ষমতার ব্যাপার। যখন তুই আইনজীবী হবি তখন তোকে সবাই গুনে চলবে, কেউ কিচ্ছু করতে পারবে না। আর তা না হলে সমাজে এরকম নিপীড়নের শিকার হতেই হবে। সেদিন থেকে নীলেশ নিজের সাথে সংকল্প করেছিল আইনজীবী সে হয়েই ছাড়বে। তার এই কাহিনী শুনে বিধিও খুব ইমোশনাল হয়ে যায়। এরপর নীলেশের মন ভালো করতে বিধি তাকে সময় দিতে থাকে, আর এভাবে তাদের সম্পর্কটা আরো গভীর হচ্ছিল। এরপর একদিন বিধির বড় বোনের বিয়েতে আত্মীয় স্বজনদের ইনভাইট করতে কার্ড লিখছিল। তখন বিধি দুইটা কার্ড আলাদা করে রেখে দেয়, একটা ভাসুকে দেবে আর একটা নীলেশকে দেবে। কিন্তু এটা নিয়ে বিধির কাজিন রনির আপত্তি ছিল, রনিও বিধির সাথেই পড়ে। মোট কথা নীলেশকে ইনভাইট করতে সবারই আপত্তি ছিল, কারণ সে নিচু জাতের, তাদের পরিবারের সাথে কোনোভাবেই খাপ খায় না। তবুও বিধি পরের দিন নীলেশকে তার বোনের বিয়েতে ইনভাইট কার্ড দেয়। নীলেশ ইনভাইটেশন কার্ড পড়তে গিয়ে জানতে পারে বিধির মা বেঁচে নেই।
এরপর বিধি নিজের মায়ের কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যায়। ক্লাস 8-এ থাকতে ক্যান্সারে তার মা মারা যায়। তার কথা শুনে নীলেশের চোখেও পানি চলে আসে। ওই মুহূর্তে বিধি নিজের মধ্যে সান্ত্বনা খুঁজে পেতে নীলেশকে কিস করে বসে। আসলে বিধি অনেক আগেই নীলেশকে ভালোবেসে ফেলেছিল। এরপর নীলেশও তাকে কিস করে বসে। দুজনের ভালোবাসার সূচনা এখান থেকেই হয়। এর কিছুদিন বাদে বিধির বড় বোনের বিয়েতে নীলেশ ও তার বন্ধু ভাসু আসে। বিয়েতে সবাই খুব আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। বিধি নিজেও নীলেশের সাথে আনন্দ ভাগাভাগি করে। তারা দুজন পাশাপাশি অবস্থান করছে বিষয়টা বিধির বাবা খেয়াল করে এবং বুঝতে পারে তাদের মধ্যে কিছু একটা চলছে। এরপর নীলেশ খাবার খেতে নিলে বিধির বাবা এসে বলে, তোমার সাথে একটু কথা বলা দরকার ছিল। এরপর বিধির বাবা আলাদাভাবে তার নাম, কোথায় থাকে, পরিবারের কি অবস্থা এসব জিজ্ঞাসা করছিল। এরপর সে বলে, তুমি বিধিকে পছন্দ করো তাই না? ঠিক তখনই বিধির কাজিন রনি ও আরো কয়েকজন এসে নীলেশকে মারধর করতে শুরু করে। তাকে ইচ্ছে রকম মারধর করে। রনি তো তার গায়ের উপর শিশু করে দেয়। নীলেশের মতো ছোট লোক একটা ছেলে তাদের মতো পরিবারের মেয়ের দিকে হাত বাড়ালে কি হতে পারে সেটা বুঝিয়ে দেয়। নিজের লেভেলেই থাক, উপরে তাকাস না। বিধির বাবা ধমক টমক দিয়ে তাদের সরিয়ে দেয়। নীলেশ চরমভাবে বেইজ্জতি অপমানিত হয়। বিধির বাবা নীলেশকে বলে, বিধির থেকে দূরে থাকো। কলেজে একসাথে পড়া মানেই এই নয় যে তোমরা সমান। তোমার জন্য আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে। নীলেশ অসহায় হয়ে অনেক কান্নাকাটি করে, কিন্তু এসব বিষয়ে বিধি কিছুই জানে না। বিধি তাকে অনেক খোঁজে এবং ফোনেও ট্রাই করে, কিন্তু নীলেশ ফোন রিসিভ করে না। অনেক কষ্ট নিয়ে ওখান থেকে সে বের হয়ে আসে। এরপর থেকে রাগে দুঃখে বেশ কিছুদিন ধরে নীলেশ কলেজেও যায় না। বিধি ফোন দিলে সে ফোনও রিসিভ করতো না। তাই বিধি বাধ্য হয়ে নীলেশের বস্তিতে আসে। খুব জরাজীর্ণ পরিবেশ আর চেপা চাপা। তুমি কলেজে আসছো না কেন, ফোন ধরছো না কেন? নীলেশ বলে, চলো বাইরে গিয়ে কথা বলি। তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। বিধি বলে, বিয়ের দিন হঠাৎ উদাও হয়ে গেলে যে? এরপর থেকে ফোনও ধরছো না, কথাও বলছো না, কি আমাকে অ্যাভয়েড করছো? আমার কোনো কথায় তুমি কষ্ট পেয়েছো? বলো প্লিজ বলো। নীলেশ বলে, আরে এমন করছো কেন? তোমাকে কেন ফোন করব? কে তুমি? এই কথা শুনে বিধি কষ্ট পায় আর বলে, তুমি ইচ্ছে করে আমায় কষ্ট দিচ্ছ তাই না? তখন নীলেশ বলে, একটু ভালো করে তাকিয়ে দেখো আমরা কোথায় থাকি। আমার আশেপাশের সবাই মূর্খ। একজন থালা বাসন মাজে, আরেকজন ড্রেন পরিষ্কার করে। আর তুমি যেখানে থাকো সেখানে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমরা সবাই আইনজীবী। নীলেশ তাকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে তোমার আমার পরিবারের মধ্যে অনেক ফারাক রয়েছে, অনেক পার্থক্য। এটা যত তাড়াতাড়ি তুমি বুঝবে ততই ভালো। বিধি বলে, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু আমি এসব বিষয় নিয়ে মাথা ঘামাই না। নীলেশকে জড়িয়ে ধরে বলে, তোমার প্রতি ভালোবাসার এই অনুভূতির তাহলে কি হবে বলো? নীলেশ তাকে দূরে ঠেলে দেয়। তখন বিধি কাঁদতে কাঁদতে চলে যায়। নীলেশ তাকে ভালোবাসলেও শুধুমাত্র দুই পরিবারের জাতপাতের এই পার্থক্যের জন্য বিধির কাছ থেকে সে দূরে থাকতে চাইছে, কারণ বিধির পরিবার তাকে কোনোভাবেই মানবে না। এভাবে দুজনের ডিপ্রেশনে দিনের পর দিন পার করতে থাকে। নীলেশ তার সাথে যোগাযোগ করে না। এভাবে অনেক দিন কেটে যায়। এরপর একদিন ক্লাসে একটি কেস স্টাডি রিহার্সেল করছিল, যেখানে বিধির বিপরীতে ছিল নীলেশ এবং বিচারক ছিল বিধির কাজিন রনি। কেস নিয়ে বিধি নীলেশের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে, কিন্তু নীলেশ কথা বলতে নিলে বারবারই রনি তাকে আটকিয়ে দিচ্ছিল পূর্বের শত্রুতার জন্য। মানে বিধির কথা গ্রাহ্য করছিল আর নীলেশকে উস্কি দিয়ে কথা বলছিল। তাই নীলেশ রেগে গিয়ে বলে, ও করলে দেশের আইন আর আমি করলে অপমাননা। এই বলে রনিকে ফাইল দিয়ে বাড়ি মারে। একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। নীলেশের এমন আচরণের জন্য কলেজ প্রিন্সিপাল তাকে সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর প্রিন্সিপাল তাকে বলে, তোমার বাবাকে নিয়ে দেখা করবে, তার সাথে কথা বলবো আমি। তখন নীলেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর বন্ধু ভাসু তাকে হেল্প করে। বাবু ভাই নামের একজনের সাথে কথা বলিয়ে দেয়, বিষয়টা তিনি সামলে নেবে। এরপর বাবু ভাই নীলেশের বাবা সেজে প্রিন্সিপালের অফিসে দেখা করতে আসে। নীলেশ ক্লাসে যে আচরণ করেছে সেটা বাবাকে জানায়। তখন বাবু ভাই নীলেশকে মারতে শুরু করে, তাকে শাসন করে। তার এই অবস্থা দেখে প্রিন্সিপাল নিজেই হতবাক হয়ে যায়। প্রিন্সিপাল বলে, আরে কি করছেন, থামুন থামুন। বাবু ভাই বলে, স্যার আপনার যা ইচ্ছা তাই করুন, ওকে পুলিশে দিয়ে দিন। প্রিন্সিপাল বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়।
এরপর প্রিন্সিপাল নীলেশকে ক্ষমা করে দেয়, তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার সুযোগ দেয়। আবার এই ঘটনা যখন বন্ধু ভাসুকে বলে, সে হাসতে হাসতে শেষ হয়ে যায়। অন্যদিকে শেখর অধিকার আদায়ের দাবিতে কলেজে যে আন্দোলন করত সেটা কলেজের নীতির বাইরে ছিল, মানে তাকে বিভিন্ন রাজনৈতিক বেড়াজালে ফাঁসানো হয়েছে। তাই প্রিন্সিপাল শেখরকে কলেজ থেকে সাসপেন্ড করে দেয়। শেখর অনেক রিকোয়েস্ট করার পরও কাজ হয় না। শেখরের সমস্ত আশা ভরসা স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। তাদের সাথে হওয়া নানান অন্যায় দমন ও স্বৈরাচারিতার বিরুদ্ধে নিজেদের অধিকার দাবি আদায়ে শেখর কারো সমর্থন পায়নি, তাই সবাই তাকে নানাভাবে অপমান করতে থাকে। এরপর একদিন ক্লাসে নীলেশ রনির সিটে গিয়ে বসে, মানে প্রতিদিন রনি এখানেই বসতো তাই। রনি এসে বলে, কি রে এখানে বসে আছিস কেন, এখান থেকে উঠ। কিন্তু নীলেশ উঠে না, কারণ এখানে বসার অধিকার তারও আছে। তখন রনি বলে, বিয়েতে তোকে কিভাবে গোসল করিয়েছিলাম মনে আছে তো? এই কথা শুনে নীলেশ রেগে গিয়ে তার কলার চেপে ধরে। দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন বিধি ও অন্যান্য বন্ধুরা দুজনকে সরিয়ে দেয়। রনি বলে, তোকে বিয়েতে ছেড়ে দিয়ে ভুল করেছিলাম রে। তখন বিধির খটকা লাগে আর রনিকে বলে, বিয়েতে মানে বিয়েতে কি হয়েছিল, ওর সাথে কি করেছিস? কিন্তু রনি কোনো কিছু না বলে চলে যায়। বিয়ের দিনের ঘটনা তো বিধি জানেই না নীলেশের সাথে কত বড় অন্যায়টা না হয়েছে। বাসায় এসেও বিধি জানার চেষ্টা করে বিয়ের দিন কি হয়েছিল। পরিবারে এটা নিয়ে এক অশান্তি লেগে যায়, কিন্তু বিধিকে সেই ঘটনা বলা হয় না। নীলেশের জন্য পরিবারে অশান্তি লাগাতে সেদিন রাতে রনি কিছু গুন্ডা পাঠায় নীলেশকে সাহায্য করতে। এরপর নীলেশকে ধরে নিয়ে তাকে নর্দমায় ফেলে দেওয়ার চেষ্টা করে। নর্দমার ছেলে নর্দমাতেই থাক। ঠিক তখন শঙ্কর ভাই সেখানে চলে আসে আর ওদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। শঙ্কর ভাই নীলেশকে সেভ করে। এরপর দোকানে বসে নীলেশের কাছে জানতে চাচ্ছিল তারা কেন হামলা করেছিল। নীলেশ জানায় কলেজে ঝামেলা হয়েছিল। শঙ্কর জিজ্ঞাসা করে, কোথায় থাকো তুমি? নীলেশ বলে, ভীমনগর। এই কথা শুনে শঙ্কর চা খেতে নিয়েও আর মুখে নেয় না, কারণ নীলেশ যেখানে থাকে সেখানে সমাজের সব থেকে নিচু জাতের মানুষজন বসবাস করে। তাই সে চা না খেয়ে ওখানেই রেখে চলে যায়। মানে নীলেশের সাথে বসে তাকে বাঁচিয়ে যেন শঙ্কর অনেক বড় ভুল করে ফেলেছে, এরকম একটা অবস্থা। পরদিন নীলেশ ক্লাসে গিয়ে আবার সেই সিটে বসে যেখানে রনি বসতো। এরপর রনি ক্লাসে আসে, কিন্তু তখন টিচার থাকায় রনি কিছু বলতে পারে না, সেজন্য তাকে পেছনের সিটে বসতে হয়। কিন্তু ক্লাস শেষে ঠিকই ঝামেলা করে পোলাপান দিয়ে নর্দমার পচা পানি নীলেশের গায়ে ছুঁড়ে মারে। কলেজের সামনে সে ভীষণ অপমানিত হয়। এসব দেখে বিধি রনিকে থ্রেট করতে থাকে, বেশি বুঝলে কিন্তু পুলিশকে কমপ্লেইন করব। তখন নীলেশ এসে রনির মুখেও লেপটে দেয়। দুজনের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যায়। তখন কলেজ প্রিন্সিপাল এসে তাদের ধমক দিয়ে ঝগড়া থামায়। এসব ঝগড়ার জন্য নীলেশকে আবার বাবাকে নিয়ে প্রিন্সিপালের অফিসে দেখা করতে হবে। কিন্তু নীলেশ এবার নকল বাবা নয়, আসল বাবাকেই নিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করবে। আর নীলেশের বাবা কোনো অটো চালক নয়, বিভিন্ন প্রোগ্রামে মেয়ে সেজে নাচ গান করত। আমাদের দেশের গ্রামগঞ্জে যেমনটা বেইলা নাচ হয় ঠিক সেরকম। কিন্তু এই পরিচয় দিতে নীলেশ লজ্জাবোধ করত, তাই সেদিন প্রিন্সিপালকে অটো চালক বলেছিল। যাই হোক, এরপর বাবাকে সাথে নিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে, সাথে রনিও ছিল। প্রিন্সিপাল রনিকে সাময়িকভাবে কলেজ থেকে সাসপেন্ড করে দেয়, কারণ সে জানতো নীলেশ দোষী নয়। এরপর নীলেশের বাবা হাত জোর করে বলে, ওকে আরেকটা বার সুযোগ দিন প্লিজ। এরপর প্রিন্সিপাল নীলেশের সাথে পার্সোনালি কথা বলে। নীলেশ বলে, আমাদের মতো নিচু শ্রেণীর মানুষকে কেউ মানুষই মনে করে না। প্রিন্সিপাল তার বিষয় বুঝতে পারে, কারণ প্রিন্সিপাল নিজেও তার বয়সী থাকতেই এরকম বৈষম্যের শিকার হয়েছিল। কিন্তু আজ ভালো লাগে এটা ভেবে যে এখন আবার তারাই আমার কাছে আসে তাদের ছেলেপেলেদের অ্যাডমিশন রিকোয়েস্ট করার জন্য। প্রিন্সিপাল বলে, একদিন আমি বলেছিলাম রাজনীতিতে না জড়াতে, তবে মারা যাওয়া বা লড়াই করার মধ্যে যদি পার্থক্য হয় তাহলে লড়াইটাই চালিয়ে যাও। প্রিন্সিপাল আজ নিজে তাকে সাহস দেয়। কিন্তু এদিকে রনি বন্ধুদের নিয়ে নীলেশের বাবাকে আটকিয়ে তার জামা কাপড় খুলে চরমভাবে অপমান অপদস্থ করে। খবর পেয়ে নীলেশ ও ভাসু দৌড়ে আসে, তখন রনি পালিয়ে যায়। সমাজে নিচু শ্রেণীর মানুষ বড়দের দ্বারা যে আসলে কতভাবে লাঞ্ছিত হয় এটা একমাত্র তারাই ভালো জানে। নীলেশ আর বিধির প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে বড় ধরনের অশান্তি ঝামেলার সৃষ্টি হয়। রনি বলে, দুদিন পর যখন পালিয়ে যাবে তখন সমাজে মুখ দেখানোর মতো জায়গা থাকবে না। কিন্তু বিধি তাদের এসব কথায় পাত্তা দেয় না, নিজেদের মেয়েকে তো আর মেরে ফেলতে পারবে না, তাই তারা এবার নীলেশকে মেরে ফেলার পরিকল্পনা করে।
অন্যদিকে নীলেশ আর এসব অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করতে পারছিল না, এসবের বিরুদ্ধে তাকে লড়াই করতেই হবে। তাই পরের দিন কলেজ গিয়ে শেখরকে খুঁজতে থাকে। কলেজে খুঁজে না পেয়ে মেসে যায়, কিন্তু গিয়ে দেখে শেখর গলায় ফাঁস দিয়েছে, সে আত্মহত্যা করেছে। জীবন যুদ্ধে লড়তে লড়তে সে নিজেই পৃথিবী থেকে চলে গেল। এই সমাজের মানুষদের কাছে অসহায় নিম্ন শ্রেণীর মানুষের মূল্য নাই, তাই সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তখন নীলেশ অতীতের কথা ভাবতে থাকে। সে মনে করে শেখর আসলে আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এটা আসলে একটা মার্ডার ছিল। এরপর নীলেশকে সাপোর্ট দিতে বিধি তার কাছে যায়। বিধি তাকে জড়িয়ে ধরে। এরপর নীলেশ বলে, আমায় খুব ভালোবাসো তাই না? বিধি বলে হ্যাঁ। তখন নীলেশ বলে, তাহলে আমার থেকে দূরে থাকো, আমাদের একসাথে থাকাটা এতটাও সহজ না যেমনটা তুমি ভাবছো। বিধি বলে, চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলবো। এই কথা শুনে নীলেশ ক্ষুব্ধ হয়ে বলে, সেদিন জিজ্ঞাসা করেছিল না বিয়ের দিন কি হয়েছিল? যাও তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো বিয়ের দিন কি হয়েছিল। নীলেশকে বলতে বললেও সে বলে না, তাই বিধি বাবাকে জিজ্ঞাসা করতে বাসায় চলে যায়। এরপর নীলেশ ফিরে আসার সময় হঠাৎ শঙ্কর ভাই তার পেছনে এসে বাইক নিয়ে পড়ে যায়। এরপর নীলেশ তাকে দৌড়ে এসে হেল্প করে। শঙ্কর বলে, তেমন কিছু হয়নি, আমায় একটু সামনে নামিয়ে দিয়ে আসো। এরপর নীলেশ তাকে এগিয়ে দেয়। কিছুদূর যেতেই শঙ্কর বাইক থামাতে বলে। এরপর বাইক থামালে শঙ্কর বাইক থেকে নেমে নীলেশকে মেরে অজ্ঞান করে ফেলে। আসলে বিধির পরিবার তার কাজিন ও চাচা নীলেশকে মেরে ফেলার ডিল করেছে শঙ্করের সাথে। তবে এসব কাজ করতে সে কোনো টাকা নিত না। সমাজ থেকে এসব নিচু জাতের লোকদের নির্মূল করাই তার উদ্দেশ্য। এরপর নীলেশকে টেনে নিয়ে রেল লাইনের উপরে ফেলে রাখে, যাতে করে ট্রেনে কাটা পড়ে মারা যায়। এরপর তার হাতে মদের বোতল রেখে দেয়, যাতে করে সবাই বুঝতে পারে মাতাল হয়ে পড়েছিল। মানে পরিষ্কার একটা মার্ডারের পরিকল্পনা। শঙ্কর ওখানেই বসে থাকে ট্রেন আসার অপেক্ষায়। তখন নীলেশ স্বপ্নে দেখতে পায় তার সেই পোষা কুকুর এসে তাকে আদর করছে, তাকে চাটছে। স্বপ্নের মধ্যে কুকুর এসে তাকে জাগিয়ে দেয়। নীলেশ চোখ খুলে দেখতে পায় সে রেল লাইনে পড়ে আছে আর সামনে থেকে ট্রেন আসছে। তখন ট্রেনে কাটা পড়ার আগেই গড়ানি দিয়ে লাইন থেকে সে সরে যায়। এরপর শঙ্কর আবার তাকে মারার জন্য আক্রমণ করে। দুজনের মধ্যে মারপিট চলতে থাকে। নীলেশ বুঝতেই পারছিল না শঙ্কর তাকে কেন মারতে চাইছে। তখন সেখানে রনি আসে চেক করার জন্য। রনিকে দেখেই নীলেশ বুঝে যায় তাকে কেন মারতে চাইছে। তখন নীলেশ প্রচন্ড রেগে যায়। রনি ভয়ে পালাতে শুরু করে। নীলেশও তাকে বাইক নিয়ে ধাওয়া করে এক পর্যায়ে ধাক্কা মেরে ফেলে দেয়। রনি দৌড়াতে দৌড়াতে বাসার গেইটে চলে আসে। তখন নীলেশ এসে তাকে মারতে শুরু করে। চিৎকারের শব্দ পেয়ে বাসা থেকে বিধির পরিবারের সবাই ছুটে আসে। রনিকে ইচ্ছে রকম মারছিল, কোনোভাবেই নীলেশকে থামানো যাচ্ছিল না। এরপর কিছু একটা দিয়ে রনিকে বাড়ি মারে, কিন্তু আসলে রনিকে সে মারেনি। নীলেশ নিজেকে কন্ট্রোল করে। মহল্লার আশেপাশে সব মানুষ এসে জড়ো হয়ে যায়। এরপর নীলেশ বিধির বাবার কাছে এসে বলে, সেদিন তুমি জানতে চেয়েছিলে না বিয়ের দিন কি হয়েছিল, শোনো আজকে। কিন্তু বিধির বাবা চাইছিল না সেদিনের ঘটনা বিধি জানুক। কিন্তু নীলেশের মুখ আজ আর আটকানো যায় না, সে সব বলে দেয়। বিয়ের দিন ডেকে এনে আমাকে মারলেন, অপমান করলেন, আমার গায়ের উপর মুতে পর্যন্ত দিলেন। এরপর আমার বাবাকে বিয়ে করলেন, কিন্তু আপনারা তাতেও ক্ষান্ত হলেন না, আপনাদের মন ফুরল না। এরপর আমাকে মেরে ফেলার চেষ্টা করলেন। আরে আপনার কথা মতো তো আমি বিধির সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। এসব শুনে বিধি অনেক কষ্ট পায়। বিধির বাবাও মেয়ের সামনে সকলের সামনে লজ্জাবোধ করতে থাকে। নীলেশ বলে, অনেক স্বপ্ন নিয়ে শহরে এসেছিলাম, কলেজে ভর্তি হলাম, পরিশ্রম করে পড়াশোনা করে লয়ার হতে চেয়েছিলাম, কিন্তু আপনারা আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে চাইলেন। নোংরা মন মানসিকতা তো আপনাদেরও। তখন ভেতর থেকে বিধির চাচা মানে রনের বাবা পিস্তল নিয়ে এসে তাকে মারতে চায়, কিন্তু বিধির বাবা তাকে আটকায়। কিন্তু সে কোনোভাবেই মানছিল না। আমাকে ছেড়ে দাও বলছি। বিধি এসব সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। বিধি এসব আর নিতে পারছে না। এরপর বিধি তাদের চোখের সামনে নীলেশকে জড়িয়ে ধরে। যাই কিছু হয়ে যাক না কেন, বিধি নীলেশকে ছাড়বে না। এছাড়া রনি ও তার পরিবারের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তারা নীলেশের সাথে যা করেছে সেটা ঠিক করেনি, অন্যায় হয়েছে। তারা মনে মনে অনুতপ্ত।
অন্যদিকে শঙ্করকে দেখি নীলেশকে মারতে ব্যর্থ হওয়ায় সে নিজেকেই শেষ করে দেয়। হয়তো নিজ জাতের ছেলের কাছে সে হেরে গেছে, এটা সহ্য করতে না পেরেই এমনটা সে করে। এর বেশ কিছুদিন পর নীলেশ, বিধি ও রনি একসাথে ক্লাস করছে। তবে রনি এবার নিজেই নীলেশকে সাহায্য করছে ক্লাসে। অর্থাৎ বুঝতে পারি এত সব কিছুর পর তারা নিজের ভুল বুঝতে পেরেছে। জাতপাত ভুলে গিয়ে রনিকে তারা আপন করে নিয়েছে। আসলে আমাদের সমাজে এরকম প্রেমের চিত্র প্রায়ই দেখা যায়। দুজন দুজনে ভালোবেসে বিয়ে করলেও জাত পাত, উঁচু নিচু, সমাজের নানান জটিলতায় হাজারো ভালোবাসা এভাবেই হেরে যায়। সবশেষে এটাই বলবো, আমরা যেন প্রকৃত মানুষ হয়ে উঠি। অন্যের উপকার করতে না পারলেও যেন অন্যের ক্ষতি না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।